বাবা রকি, এভাবে ভিজিস না রে। চারিদিকে নানা ধরনের রোগ ঘুরে বেড়াচ্ছে সোনা। এভাবে ভিজতে থাকলে তুই অসুস্থ হয়ে যাবি রে। সোনা বাবা আমার, ঘরে ফিরে আয়। ওপস মা, একটু ভিজতে দাও না। তুমি দেখে নিও তোমার ছেলের কিচ্ছু হবে না। ঠিক আছে, আমার কথা যখন শুনলি না তো থাক। কিন্তু ঘরে আসার পর যদি জ্বর সর্দি হয়েছে না, তাহলে তোকে তুলে ওই ডোবায় ফেলে দিয়ে আসবো বলে দিলাম। টুনি ছেলেকে বকে রান্নাঘরে চলে যায়। এদিকে রকি খেলতে খেলতে হুচুট খেয়ে পড়ে গিয়ে ডানায় অনেক আঘাত পায় আর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। মা, আমার ডানা কেটে গিয়েছে, আমার খুব ব্যথা করছে মা। কত করে তখন বললাম ওভাবে খেলিস না, শুনলি না তো আমার কথা। দেখ দেখ এবার কি হলো। ইচ্ছে করছে এখন গালের মধ্যে কটা থাপ্পড় লাগিয়ে দে। মা, তুমি আমাকে এভাবে বকো না মা, আমার যে অনেক কষ্ট হচ্ছে। ওরে ওরে আমার পাগল ছেলে রে, আর কাঁদিস না বাবা। চল আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। টনি তার ছেলেকে নিয়ে গিয়ে সযত্নে ওষুধ লাগিয়ে দেয়। এরপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে রাতও হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে খাবার বানিয়ে রকিকে ডাকতে থাকে। বাবা রকি, আর কত ঘুমাবি সোনা? এবার অন্তত ওঠ, এদিকে যে তোর স্কুলের সময় হয়ে গিয়েছে। মা, আজ আমার ডানায় খুব ব্যথা মা, আমি স্কুলে যাব না আজকে। না সোনা, তুই যদি আজ স্কুলে না যাস তাহলে যে পড়ায় পিছিয়ে যাবি আর পরীক্ষাতেও খারাপ রেজাল্ট করবি। তখন সবাই তোকে নিয়ে মজা করবে, আবার তোর মনও খারাপ হবে। তখন আমি সেটা মেনে নিতে পারবো না রে বাবা। ঠিক আছে মা, আমি স্কুলে যাব, কিন্তু আমি কি করে যাব মা? আমি যে আজ উঠতে পারছি না। মা থাকতে তোর আবার কিসের চিন্তা রে বাবা? তুই স্কুল ব্যাগটা নিয়ে আমার পিঠে চড়ে বস, আমি তোকে এক্ষুনি স্কুলে নিয়ে যাচ্ছি। রকি মায়ের কথা মতো স্কুল ব্যাগ নিয়ে আসে আর তারপর টুনি উড়াল দিয়ে রকিকে স্কুলে নিয়ে আসে। রকি ক্লাসে গিয়ে ক্লাস করতে থাকে আর টুনি বারান্দায় বসে ছেলের অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ম্যাম এসে টুনিকে বলে, এই কি দিদি, আপনি এখানে কেন বসে আছেন? চলুন আমাদের অফিসে গিয়ে বসবেন আর এক কাপ চা খেয়ে আসবেন। না না ম্যাম, আমি এখন যেতে পারবো না। আমার ছেলেটা যে অসুস্থ, কখন যে ওর কি লাগে তা তো আবার ওকে বলে দিতে হবে। আমার ছেলেটা পড়াশোনা করে অনেক বড় হবে, এটা যে আমার আশা। বাহ দিদি, ছেলের প্রতি এমন আদর ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হলাম। আপনি এখানেই থাকুন, আমি বরং আসছি। ম্যাম চলে যায়। এদিকে রকিরও ক্লাস শেষ হয়ে যায় আর টুনি ছেলেকে কাঁধে নিয়ে আবার বাড়ি ফিরে আসে। এমন সময় এক প্রতিবেশী তাদের দেখে বলে, কি গো টুনি দিদি, ছেলেকে তো দেখছি আদরে একেবারে পিঠে তুলে নিয়েছো। এত আদর দিও না বুঝেছো, পরে আবার আদরে বাদর হয়ে যাবে, মাকেও আর চিনবে না। না না দিদি, আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। আমার ছেলে কখনোই এমন কাজ করবে না, সব সময় মায়ের বাধ্য ছেলে হয়ে থাকবে। টুনি আর কোনো কথা না বাড়িয়ে রকিকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে রকিও বেশ বড় হয়ে যায় আর টুনিরও বয়স বেড়ে যায়। মা, আমার কাল কলেজে রেজাল্ট হবে, তুমি যাবে তো আমার সাথে কলেজে? কেন যাব না রে বাবা, আমি অবশ্যই যাব। আমার একমাত্র ছেলের রেজাল্ট বলে কথা। ঠিক আছে মা, এবার তবে আমি চললাম। বাবা তুই কোথায় যাচ্ছিস? আমি তোর জন্য লাড্ডু বানিয়েছি, তুই না খেয়ে কোথায় যাচ্ছিস বাবা? যাই না মা। একদম কান মলে দিব বলে দিলাম, চুপচাপ বসে খেয়ে নে তুই। রকি বাধ্য ছেলের মতো লাড্ডু খেয়ে আড্ডা দিতে বেরিয়ে পড়ে।
এদিকে টুনি একা একা ঘরে বসে বসে ভাবতে থাকে। আজ যদি আমার রকির বাবা বেঁচে থাকতো, হয়তো ছেলের এমন বাচ্চামোগুলো দেখে খুব মজা পেত। কিন্তু তার যে দুর্ভাগ্য, সে যে এসব দেখে যাওয়ার সুযোগটাই পেল না। আচ্ছা, এখন যদি আমিও টোনার মতো মারা যাই, তাহলে তো আমার রকিটা একেবারে একা হয়ে যাবে। টুনি এসব কথা ভাবতে থাকে আর চোখের জল ফেলতে থাকে। এমন সময় রকি বাড়ি ফিরে আসে। মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, খুব জ্বর জ্বর লাগছে আমার। এসব তুই কি বলছিস বাবা? আয় বিছানায় আয়, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, এখন তোর একটু ভালো লাগছে? হ্যাঁ মা, ভালো লাগছে। তুই শুয়ে থাক বাবা, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। রকি মায়ের কথা মতো শুয়ে থাকে আর টুনি ছেলের জন্য খাবার নিয়ে আসে। আর ছেলের মুখে খাবার তুলে তুলে খাইয়ে দেয়। মা, আমি আর খাবো না, এবার তুমি খেয়ে নাও তো। আমার চিন্তা তোকে করতে হবে না রে বাবা, তুই শুয়ে বিশ্রাম নে। রকি শুয়ে ঘুমিয়ে পড়ে আর টুনি সারা রাত ঘুম জেগে নিজের সন্তানের মাথায় জলপট্টি দিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। রকি ঘুম থেকে উঠে ভীষণ অসুস্থ হয়ে যায় আর বমি করতে থাকে। বাবা, এ তোর কি হলো? চল, তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। টুনি তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার দেখায়। ডাক্তার রকির পরীক্ষা করে বলে, মিস টুনি, আপনার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে। এখন আপনার ছেলেকে বাঁচাতে হলে তার শরীরে সব ব্লাড পরিবর্তন করতে হবে। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু? আপনি এক্ষুনি আমার শরীরে সব রক্ত নিয়ে আমার ছেলেকে দিন। কিন্তু এতে করে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ কেন? আমি যদি মরেও যাই তবু আমার কোনো কষ্ট থাকবে না। আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। আমার ছেলে সুস্থ হয়ে আসলেই যে আমি খুশি হব। পৃথিবীতে মায়ের ভালোবাসার উপর আর কোনো ভালোবাসা হয় না, তাই আপনি আবারও প্রমাণ করে দিলেন এটা। এরপর ডাক্তার টুনির শরীর থেকে রক্ত নিয়ে রকির শরীরে দেয় আর রকি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু টুনি অতিরিক্ত রক্ত দেওয়াতে একটু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এতে করেও যেন টুনির খুশির কোনো কমতি নেই, কারণ তার ছেলে সুস্থ হয়ে উঠেছে। মা, আজকে ঘরে কোনো খাবার নেই, তুমি অসুস্থ, তোমাকে এখন আমি কি খেতে দিই বলো তো? আমার মাথা যে কোনো কাজই করছে না মা। মারে, দুদিন থেকে কাজে যেতে পারছি না। কণিকা দিদি মনে হয় অনেক রেগে আছে আমার উপর। তুই একটু কণিকা দিদির বাড়ি গিয়ে আমার অসুস্থতার কথাটা বলিস তো রে মা। তুই এক্ষুনি যা, যা মা বলে আয়, যাতে কণিকা দিদি অন্য কাজের পাখি না নেয় আবার। টুকি যেই না কণিকার বাসা যেতে ধরে, তখনই ওদের বাসায় কণিকা আসে। কি রে টনি, তোর কি ভীমরতি ধরেছে নাকি যে দুদিন থেকে কেন কাজে যাচ্ছিস না? কাজ করবি না বলে দে। দিদি, দুদিন থেকে আমি অনেক অসুস্থ গো। জ্বরের কারণে মাথা তুলে দাঁড়াতে পারছি না জানো। তুই যখন এতই অসুস্থ, তখন আমি অন্য কাজের পাখি লাগাবো আমার বাড়িতে। কেননা কাজে ফাঁকি দেওয়া পাখি আমার একদম পছন্দ না। তুই থাক তোর অসুস্থতা নিয়ে, আমি চললাম। দিদি যেও না, যেও না দিদি, দাঁড়াও। আমার পরিবর্তে অন্য পাখি নিও না। আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলে আমরা যে না খেয়ে মরে যাব। দিদি, আমি এক্ষুনি যাচ্ছি কাজ করতে গো। মা, তুমি কি করছো? তুমি ভুলে গেছো যে ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে? তুমি বিশ্রাম নাও, আমি যাব তোমার পরিবর্তে কাজ করতে। তুই পারবি না রে সোনা, তুই যে এখনো অনেক ছোট। তুই চিন্তা করিস না, আমার কিছুই হবে না। মা, আমি সব কাজ করতে পারি, আর আমি ছোট নই, বুঝেছো? কণিকা মাসি, তুমি দয়া করে মায়ের পরিবর্তে আমাকে কাজ করার অনুমতি দাও।
মা সুস্থ হলে আবারও পুনরায় কাজে লেগে যাবে। ঠিক আছে, তুই মামি আর নাটক না করে চল আমার সাথে। ওইদিকে বাড়িতে কাজের গাঁটি পড়ে আছে। মা, এই টিকি এখানে কি করছে? কেন এসেছে এখানে ও? বাবা, এ ওই কাজের পাখি টুনির মেয়ে। টুনি অসুস্থ, তাই কয়েকদিন ও আমাদের এখানে কাজ করবে, বুঝেছিস? টুকি, এবার তুই বুঝবি মজা। সেদিন তোর সামনে কবুতরের গাছে কলা চুরি করতে ধরেছিলাম, কিন্তু তুই চিৎকার করে বলে দিয়েছিলি, যার কারণে চুরি করতে পারিনি। আজ তুই তার শাস্তি ভোগ করবি। মাসি, কি কাজ করবো বলো আমাকে? শোন, ঘরে কোনো বাজার নেই, আমি বাজার নিতে যাচ্ছি। তুই প্রথমে ঘর ঝাড় দিবি আর তারপর থালা বাসন পরিষ্কার করবি, বুঝেছিস? আমি ফিরে এসে তোকে নতুন কাজ দিব। টুকি ঘর ঝাড়ু দিতে থাকে আর কণিকা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘর ঝাড়ু দেওয়া শেষে টুকি থালা বাসন পরিষ্কার করতে থাকে আর তখনই ওখানে কনক আসে। কি ব্যাপার কনক, কিভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি কিছু লাগবে বল আমাকে। হ্যাঁ লাগবে, আমাকে রান্নাঘর থেকে এক গ্লাস পানি দে, পরিষ্কার পানি দিবি। টুকি যেই না রান্নাঘরে যায় ঠিক তখনই কনক থালা বাসন থেকে একটা কাচের প্লেট ইচ্ছে করে ভেঙে ফেলে আর টুকি প্লেট ভাঙার শব্দে ওখানে দৌড়ে আসে। এ কি কনক, প্লেটটা ভাঙলো কি করে? তুই প্লেট ভেঙে আমাকে জিজ্ঞাসা করছিস? তোর তো সাহস কম নয়। কি, আমি তো পানি আনার জন্য রান্নাঘরে গিয়েছিলাম, দেখলি না? আমাকে একদম দোষ দিবি না কনক। তখনই ওখানে বাজারের ব্যাগ হাতে নিয়ে কণিকা আসে। কি ব্যাপার রে, এখানে কেন চিৎকার চেঁচামেচি করছিস? কি হয়েছে? মা দেখো না, এইটুকি প্লেট পরিষ্কার করতে ধরে এই প্লেটটা ভেঙে ফেলেছে আর এখন আমার দোষ দিচ্ছে। মাসিও মিথ্যে বলছে, আমি পানি আনতে রান্নাঘরে গিয়েছিলাম আর এসে দেখি। চুপ কর, ছোট লোক গরিব টুকি, আমার বাড়িতে কাজ করে আমার ছেলেকে দোষারোপ করছিস? তোর তো সাহস কম নয়। মাসি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। আজ থেকে তোদের মামির আমার বাড়িতে কাজ বন্ধ। বেরিয়ে যা এক্ষুনি, বেরিয়ে যা। তোমার পায়ে পড়ি মাসি, এমন করে বলো না, এত বড় শাস্তি দিও না। আমরা যে না খেতে পারি এবার মরেই যাবো। বাবা কনক, একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে। কনক টুকিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর টুকি কাঁদতে কাঁদতে নদীর পাড়ে আসে। আমার জন্য আজ মায়ের কাজটা হারালো। আমি এখন কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? কি করলাম আমি এটা? কোনো বাবার উপর নিশ্চয় প্রতিশোধ দিয়েছে। এ কি টুকিমা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। এরপর টুকি টিয়েকে সবটা খুলে বলে আর সব শুনে টিয়ের অনেক মায়া হয়। আমি সব বুঝতে পেরেছি, ওই কনক খুবই দুষ্ট। তুই কাঁদিস না মা, কাল থেকে তুই আমার বাড়িতে কাজ করবি, কেমন? এবার বাড়িতে যা। টুকিমা, তুই এত তাড়াতাড়ি ফিরে আসলি কি করে? কণিকা দিদি রাগ করেনি? মা, কণিকা মাসি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে মা। এরপর টুকি আস্তে আস্তে টুনিকে সবটা খুলে বলে। যাক, ভালো হয়েছে যে টিয়ে দিদি একটা কাজ দিয়েছে। কণিকা দিদি আমাকে না অনেক অত্যাচার করতো রে মা। আমি কাল থেকে টিয়ে দিদির বাড়িতে কাজ করতে যাব। টুকিমা, তুই একটু এখন বিশ্রাম নে। পরের দিন টুনি অসুস্থ শরীর নিয়ে টিয়ের কাজ করতে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। আজ আমি এই বাগান থেকে একটা প্রজাপতি ধরে এই বয়ামে রাখবো আর ঘরে বসে প্রজাপতির ওরা দেখবো। কনক একটা প্রজাপতি ধরে আর বয়ামে রাখে। বয়ামের ভেতরে প্রজাপতি অনেক ছটফট করে আর চিৎকার দিয়ে বলতে থাকে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে, আমি মায়ের কাছে যাব। ছাড়বো না, আমার অনেক আনন্দ লাগছে। এখন আমি বাড়িতে যাবো তোকে নিয়ে। কনক প্রজাপতিটাকে নিয়ে বাড়িতে আসে। প্রজাপতিটা অনেক ছটফট করে। এক পর্যায়ে প্রজাপতিটার পাখা ভেঙে যায়, সে আর উঠতে পারে না। আমার পাখা,
অনেক ব্যথা করছে। মা কোথায় তুমি? বাঁচাও আমাকে, এই অত্যাচারীর হাত থেকে বাঁচাও। দূর, এই প্রজাপতির আবার কি হলো? উড়ছে না কেন? একে ফেলে দিয়ে আমি আরেকটা প্রজাপতি ধরে আনবো। কনক প্রজাপতিটাকে ছুঁড়ে মারে। প্রজাপতিটা একটা গাছের গোড়ায় গিয়ে পড়ে আর কাঁদতে থাকে। কেউ আমাকে সাহায্য করো, আমি উঠতে পারছি না, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তখনই ওদিক দিয়ে টুকি উড়ে যাচ্ছিল। প্রজাপতির কান্না শুনে টুকি ওর সামনে আসে। প্রজাপতি বন্ধু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আর কি সাহায্য চাই তোমার, বলো আমাকে। আমার পাখা ভেঙে গেছে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তোমার মায়ের ঠিকানা বলো, তোমাকে আমি নিয়ে যাব। তুমি শান্ত হও। নদীর জলে ভাসা একটা পেঁপে বাড়ি আছে, ওই পেঁপে বাড়িতে আমরা থাকি। মা ওখানে আছে, নিয়ে চলো দয়া করে। টুকি প্রজাপতিকে পিঠে করে জলে ভাসা পেঁপে বাড়ির দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা পেঁপে বাড়িতে পৌঁছায়। আমার সোনা, তুই কোথায় ছিলি? তোকে আমি অনেক খুঁজেছি। তোর এই অবস্থা হলো কি করে? নিশ্চয়ই এই পাখিটা তোকে কষ্ট দিয়েছে, তাই না? না না মা, এ টুকি তো আমার বন্ধু। টুকি না সাহায্য করলে তো আমি আজ মরেই যেতাম, আর তোমার কাছে তো আসতেই পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তবে এবার আসি। আমার বন্ধুর ভালো করে সেবা করো, কেমন? আরে আরে দাঁড়াও, তুমি এত বড় উপকার করে খালি হাতে ফিরে যাবে? এটা তো হতে পারে না। মা প্রজাপতি এই বলে আলমারি থেকে একটা সোনার মোহরের ব্যাগ এনে দেয় টুকিকে। এগুলো তোমার ভালো কাজের উপহার, আর কখনো কোনো দরকার হলে আমার কাছে এসো, কেমন? টুকি ব্যাগটা নিয়ে খুশি মনে বাড়িতে আসে আর তার মাকে সবটা বলে। আরে বাহ, শুনে খুব ভালো লাগলো রে মা। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। তুই সারা জীবন এমন ভালো কাজ করবি রে মা। এরপর থেকে প্রজাপতির দেওয়া সোনার মোহর বিক্রি করে ওরা দুই মামি অনেক সুখে ওদের দিন কাটাতে থাকে। দূরের এক বনে অনেক পাখির বসবাস। ওই বনের পাখিরা বেশ মিলেমিশে বসবাস করত। ওই বনের গভীরে একটা হাঁস তার দুই ছানাকে নিয়ে বাস করত। একদিন হাঁস তার ছানাদের বলতে থাকে, আমার সোনারা, বৃষ্টির সময় চলে আসছে, তাই আমি আজ ঘর তৈরির জন্য কাঠ আনতে বনের অনেক দূরে যাব। তোমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। মা হাঁস তার ছানাদের খাবার খেতে দেয়। ছানারা খাবার শেষে বলতে থাকে, মা, আমরাও যাব তোমার সাথে কাঠ আনতে। বললাম না আমি অনেক দূরে যাব, তোমাদের আমি অন্যদিন নিয়ে যাব মা। তোমরা কিন্তু অনেক সাবধানে থাকবে। কোনো শিকারী পশু পাখিকে আশেপাশে দেখলে জঙ্গলে ঝোপের আড়ালে লুকিয়ে পড়বে, কেমন? আমি চললাম। মা হাঁস চলতে থাকে। কিছুক্ষণ পর মা হাঁস কিছু কাঠ নিয়ে আসে। আর ঘর তৈরি করতে থাকে। তখন তার ছানারা তাকে বলতে থাকে, আচ্ছা মা, তুমি এই ঘর বানানো কার কাছে শিখেছো? আমি আমার মায়ের কাছে শিখেছি সোনা। আজকে আমরা দুবোন তোমার কাছে শিখবো এই ঘর বানানো। আর তুমি যখন থাকবে না, তখন আমরা এভাবেই ঘর বানিয়ে থাকবো। কথা বলতে বলতেই মা হাঁস অনেক সুন্দর একটা কাঠের ঘর তৈরি করে। আরে বাহ, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। আজ থেকে আমাদের আর জঙ্গলে বসে বসে রাত কাটাতে হবে না। আর আজ থেকে কোনো শিকারী পশু পাখিও আমাদের ঘরে প্রবেশ করতে পারবে না, আর আমাদের খেতেও পারবে না। মা হাঁস তার ছানাদের নিয়ে ঘরে প্রবেশ করে। ঘর বানাতে বানাতে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নেই। তোমরা দুজন কিন্তু ঘরের বাইরে যাবে না। মা হাঁস বিশ্রাম নিতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সকালে মা হাঁস তার ছানাদের বলতে থাকে, আজকে আকাশটা অনেক কালো, চলো সোনারা নদী থেকে মাছ খেয়ে আসি, নইলে বৃষ্টি শুরু হলে আর বাইরে বের হতে পারবো না। হ্যাঁ মা, চলো, কতদিন হলো নদীতে যাই না, আজ অনেক মজা করে নদীতে সাঁতার কাটবো। মা হাঁস তার ছানাদের নিয়ে নদীতে চলে যায়।
ওরা কিছুক্ষণ নদীতে মাছ ধরার পর ওদের ঘরে চলে আসে। আর ঠিক তখনই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। কি মজা, আমাদের ঘরে বৃষ্টির পানি পড়ছে না। মাহাস আর তার ছানারা জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে থাকে। অন্যদিকে বৃষ্টির কারণে তাদের পাখিরা সবাই ভিজে যায়। যজ্ঞ কাকার কণিকা তাদের বাসায় বসে বসে বলতে থাকে, বৃষ্টি তো শুরু হলো যজ্ঞ, আমাদের বাসাটাও তো ভিজে শেষ। এদিকে তো আমরাও ভিজে একাকার হয়ে গেছি। এমন করে চলতে থাকলে তো আমরা বৃষ্টিতে ভিজে মরেই যাব। যজ্ঞ, কিছু একটা করো। কি করব বলো? কাঠ দিয়ে তো এই বনের কেউই ঘর বানাতে পারে না। চারিদিকে তাকিয়ে দেখো, আমাদের মতো সবাই বৃষ্টিতে ভিজছে। হায় সৃষ্টিকর্তা, আমাদের এই কোন বিপদে ফেললে তুমি? অন্যদিকে টুনি তার বাসায় একা একা ভিজে ভিজে বলতে থাকে, না, আর এইভাবে বেশিক্ষণ ভেজা যাবে না। আকাশ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি 2-3 দিনেও কমবে না। বনের গভীরে হাঁসবন তো অনেক সুন্দর করে কাঠ দিয়ে ঘর বানিয়েছে। যাই, গিয়ে হাঁসবন্ধুর কাছে একটু সাহায্য চাই। টুনি বৃষ্টিতে ভিজে উঠতে থাকে আর উঠতে উঠতে হাঁসের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, হাঁসবন্ধু, ও হাঁসবন্ধু, দরজাটা খোলো। আমি টুনি গো, বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি ব্যাপার টুনি, এই বৃষ্টিতে তুমি এখানে কি করছো? আর কি সাহায্য চাই তোমার? আমাদের বনে কেউই তোমার মতো কাঠ দিয়ে এত সুন্দর করে ঘর তৈরি করতে পারে না। আমরা পাখিরা সবাই বৃষ্টিতে ভিজছি। তুমি দয়া করে আমাদের এরকম ঘর বানিয়ে দিবে? পুরো বনে অনেক পাখির বসবাস, আমি একা কি করে এত পাখির ঘর বানিয়ে দিব তুমি বলো? আর আমি তো তোমাদের মতো উঠতে পারি না। না করো না, তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা সবাই বৃষ্টিতে ভিজে মরেই যাব। শান্ত হও, আমি তোমাদের সবাইকে কাঠের ঘর তৈরি করে দিব। যাও, সবাইকে বলে এখানে কাঠ নিয়ে এসো। টুনি হাঁসের কথায় খুশি হয় আর বৃষ্টিতে ভিজে বনের অন্য পাখিদের হাঁসের ঘর বানানোর কথা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলতে থাকে, সত্যি বলছিস? হাঁস আমাদের কাঠের ঘর বানিয়ে দিবে? তাহলে চল তাড়াতাড়ি কাঠ নিয়ে হাঁসের ওখানে যাই। টুনি সহ বনের সবাই বৃষ্টিতে ভিজে কাঠ নিয়ে হাঁসের কাছে যায়। মা হাঁস বৃষ্টিতে ভিজে ভিজে কাঠ দিয়ে সকলকে ঘর তৈরি করে দেয়। ঘর তৈরি শেষে টুনি হাঁসকে বলতে থাকে, আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কেউই তোমার এই উপকারের কথা ভুলবো না। তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাদের বলো, আমাদের সর্বস্ব দিয়ে তোমাকে সাহায্য করব। সব পাখি তাদের ঘরগুলো পিঠে করে নিয়ে যে যার গাছের ডালে চলে যায়। কণিকা আর যজ্ঞ তাদের ঘরে প্রবেশ করে। কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, ঘরটা ভালো করে গাছের ডালের সাথে বেঁধেছো তো? ভালো করে মানে অনেক ভালো করে বেঁধেছি। এতক্ষণ তো বৃষ্টিতে ভিজছি, আর বৃষ্টিতে ভিজবো না গো। এখন আমি আরাম করে ঘুমাবো। আমাকে বিরক্ত না করে তুমিও ঘুমিয়ে পড়ো কেমন? যজ্ঞ আর কণিকা ঘুমিয়ে পড়ে। বাইরে বৃষ্টি চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সাথে অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে। অন্যদিকে হাঁসের ছানা দুটো তাদের ঘরে বলতে থাকে, বোন, মা ঘুমিয়ে গেছে, চল আমরা এই সুযোগে বৃষ্টিতে ভিজি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চল। এমন সুন্দর বৃষ্টি দেখে আমার যে মন আর ঘরে থাকতে চাচ্ছে না। হাঁসের ছানা দুটো বাইরে বেরিয়ে ভিজতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। প্রচন্ড বাতাসের কারণে হাঁসের ঘরটা ভেঙে যায় আর ঘরের ভিতর ঘুমন্ত মা হাঁস ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। এই দেখে হাঁসের ছানা দুটো অনেক কান্না করে। হায় হায়, এটা কি হলো? মা, মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? এবার আমরা একা একা কি করে থাকবো? ওরা কাঁদতেই থাকে। কিছুক্ষণ পর দ্বিতীয় ছানা বলতে থাকে, দিদি, আমি আর বৃষ্টিতে ভিজতে পারছি না। আমার যে অনেক ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমি ঠান্ডায় মরেই যাব। আমারও ঠান্ডা লাগছে, চল বোন
আমরা পাখিদের কাছে গিয়ে সাহায্য চাই। নিশ্চয়ই ওরা আমাদের সাহায্য করবে। হাসির ছানা দুটো বৃষ্টিতে ভিজে কাঁদতে কাঁদতে যজ্ঞর বাড়ির নিচে যায় আর নিচ থেকেই বলতে থাকে, যজ্ঞ কাকু, বাড়িতে আছো? আমরা হাসির দুই ছানা অনেক বড় বিপদে পড়ে এসেছি, একটু বাইরে এসো না। কি ব্যাপার, এমন করে চেঁচাচ্ছিস কেন? কি বিপদ শুনি? কাকু, আমাদের মা আমাদের ঘরের নিচে চাপা পড়ে মরে গেছে। আমাদের এখন আর কোনো ঘর নেই। দয়া করে তোমার ঘরে একটু আশ্রয় দাও না কাকু। এইটুকু ঘরে আমাদেরই জায়গা হয় না, আবার তোরা চাচ্ছিস আশ্রয়? চলে যা এখান থেকে বলছি। কাকু, এমন করে বলছো কেন? তোমার এই ঘরও তো আমার মাই বানিয়ে দিয়েছে। দাও না একটু আশ্রয়। বৃষ্টিতে ভিজে তোদের আবার নিচ থেকে উপরে তুলতে হবে। আমি পারবো না, অনেক কষ্টে আমার পাখা শুকিয়েছি। চলে যা তো, হতচ্ছাড়ির দল কোথাকার। তোদের জন্য আমার আরামের ঘুমটাই নষ্ট হলো। কি রে, যাসনি? যজ্ঞ তার ঘরের দরজা বন্ধ করে দেয় আর ছানা দুটো অসহায় হয়ে টুনির কাছে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বৃষ্টিতে ভিজে তার পায়ে করে ওদের ঘরে তুলে নেয়। কাঁদে না সোনারা, আমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোদের মা, আর তোরা আমার ঘরেই থাকবি। বৃষ্টি কমলে ঘর আমি নিচে বাঁধবো। এরপর হাসির ছানা দুটো কান্না থামায় আর টুনিকে জড়িয়ে ধরে। বাইরে বৃষ্টি বাতাস চলতেই থাকে। কিছুক্ষণ পর যজ্ঞ কাক আর কণিকা বৃষ্টিতে ভিজতে ভিজতে টুনির ঘরে আসে আর বলতে থাকে, টুনি বোন, আমাদের ঘরটা ভালো করে ডালের সাথে না বাঁধার কারণে ভেঙে গিয়েছে। তুই দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দে না রে। না না টুনিমা, এরা ভালো নয়। এরা উপকারের উপকার স্বীকার করে না। তুমি এদের আশ্রয় দিও না। আমাদের মা ঘর বানিয়ে দেওয়া সত্ত্বেও এরা আমাদের আশ্রয় দেয়নি, তাড়িয়ে দিয়েছে। অকৃতজ্ঞ পাখি কোথাকার, চলে যাও এখান থেকে। দাদা, তোমরা এদের তাড়িয়ে দিয়ে অনেক অন্যায় করেছো। তোমরা সত্যি অকৃতজ্ঞ। তোমাদের আমি আশ্রয় দিব না। চলে যাও এখান থেকে, যাও বলছি। টুনি বোন, আমার ভুল হয়েছে। আমরা আর কখনো এমন কাজ করব না রে। হাসি ছানা, আমাদের ক্ষমা করে দাও। টুনি, দয়া করে তাড়িয়ে দিস না আমাদের। আমি সত্যি বলছি, আমি আর কখনো এমন কাজ করব না, বিশ্বাস কর। এরপর থেকে উপকারের উপকার স্বীকার করবে। আর আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমরা বৃষ্টি না কমা পর্যন্ত আমাদের এখানেই থাকবে, কেমন? এরপর যজ্ঞ আর কণিকা টুনির ঘরেই থেকে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।